আমি প্রফেসর মোহাম্মদ হানিফ, শিশু হাসপাতালের কিডনি রোগ বিভাগের বিভাগীয় প্রধান। এখানে অধ্যাপক হিসাবে শ্যামলী শিশু হাসপাতালে অধ্যাপনা করতেছি এবং রোগীর দেখাশোনা করতেছি। আজকে আমরা বাচ্চাদের কিডনি রোগ সম্বন্ধে আলোচনা করব। যে কোনো রোগ নিয়ে আমরা আলোচনা করি না কেন, আমাদের দুটো জিনিস স্মরণ রাখতে হবে। প্রথমত হচ্ছে জন্মগত কোনো ত্রুটির কারণে বাচ্চাদের কিডনি প্রবলেম হতে পারে, অথবা জন্মের পর পারিপার্শ্বিক অনেক কারণে, অসুস্থতার কারণে কিডনি আক্রান্ত হতে পারে। প্রথমে আমরা জন্মগত কিডনি রোগ সম্বন্ধে আলোচনা করব। জন্মগত কিডনি রোগের বিরাট একটা অংশ হচ্ছে যখন বাচ্চা মায়ের পেটের মধ্যে থাকে, তখন ওই সময় সে কী অবস্থায় থাকে, বা কোনো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, বা মায়ের কোনো অসুখ, বা মায়ের কোনো নিউট্রিশন, এটা কিডনি রোগকে আক্রান্ত করতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে জন্মের সময়, পার্টিকুলারলি প্রথম 3 মাস আমাদেরকে সচেতন থাকতে হবে। প্রথম 3 মাসে যদি মায়ের কোনো ইনফেকশন হয়, তাহলে বাচ্চার ব্রণকে আক্রান্ত করতে পারে। তারপর আমাদের খেয়াল রাখতে হবে জন্মগত কোনো পারিবারিক রোগ আছে কিনা, যেটা আমরা জেনেটিক রোগ বলি। সেই রোগ যদি থাকে আমাদের তাহলে সচেতন থাকতে হবে। তাহলে জন্মের পর প্রাথমিক ব্যবস্থা বা ডায়াগনোসিস করার ব্যবস্থা করলে অনেক ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আমরা রোগটা নির্ণয় করতে পারি। মায়ের কোনো ডায়াবেটিস থাকলে, ব্লাড প্রেশার থাকলে, ইউরিনে কোনো ইনফেকশন থাকলে অবশ্যই জন্মের পর আমাদেরকে, বা প্রেগনেন্সি টাইমে আমাদেরকে আলট্রাসাউন্ড করে দেখতে হবে। আলট্রাসাউন্ড একটা গুরুত্বপূর্ণ একটা ইনভেস্টিগেশন, যেটা আমরা প্রেগনেন্সির সময় করলে অনেক সময় জন্মের কিডনির ত্রুটিগুলো আমরা ভালোভাবে বুঝতে পারি। সেই জন্য প্রেগনেন্সি অবস্থায় আমাদের আলট্রাসাউন্ড করতে হবে এবং জন্মের পরপরেই দেখতে হবে কোনো রকম ত্রুটি আছে কিনা। তারপর জন্মের পরপরেই আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা বাচ্চা জন্মের পরপরেই প্রস্রাব করে। এই প্রস্রাব করাটা, জন্মের পরপর প্রস্রাবটা করতেছে কিনা ঠিক মতো, আমরা অনেক ক্ষেত্রে একদিন পর্যন্ত অপেক্ষা করতে পারি। তবে খেয়াল রাখতে হবে বাচ্চা ঠিক মতো খাচ্ছে কিনা। যদি দেখি যে প্রস্রাব ঠিক মতো হচ্ছে না, 5-6 ঘন্টা, মানে 6-7 ঘন্টার মধ্যে প্রস্রাব হচ্ছে না, তবে ফিজিক্যালি বাচ্চাকে দেখতে হবে তার কিডনিতে কোনো ত্রুটি আছে কিনা। যেমন প্রস্রাবের থলিটা আমরা পরীক্ষা করে দেখতে পারি, বা কিডনিটা আমার হাতে লাগতেছে কিনা সেটা দেখতে পারি, বা জন্মগত অন্য জায়গায় শারীরিক কোনো ত্রুটি আছে কিনা দেখতে পারি। পার্টিকুলারলি আমাদেরকে দেখতে হবে হাত পায়ের কোনো বিকলাঙ্গতা আছে কিনা। জন্মের সাথে সাথে চোখে, কানে, পায়ে যদি থাকে তাহলে আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে। আর তদুপরি যদি অনেক সময় আমরা মায়ের পেটে আমরা যে অ্যামনিওটিক ফ্লুইড বলি, যেটা পানি বলি পেটের মধ্যে, যেটা বাচ্চার নিউট্রিশনের জন্য দরকার হয়, সেই পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি বা কম থাকলেই বাচ্চার জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি বলতেছিলাম যে জন্মের পরপরেই প্রস্রাব কেমন হচ্ছে, তবে জন্মের সাথে সাথেই আমরা মায়ের দুধকে করব, শাল দুধ যেটা বলি সেটা, এবং পরবর্তী ক্ষেত্রে ব্রেস্ট মিল্কটা কন্টিনিউ করব। আমরা এখন যে বললাম, যে আলোচনা করলাম কিডনির বাচ্চাদের অসুস্থ থাকলে জন্মগত ত্রুটির কারণে, তবে যে কোনো রোগ প্রাথমিক পর্যায়ে যদি আমরা চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু মারাত্মক ক্ষতির সম্ভাবনা অনেক বেশি কম থাকে। তো জন্মের পরপর যে ত্রুটিগুলো বললাম, জন্মগত আমাদের কিডনি থাকে শরীরের পিছনের দিকে 2 পাশে দুটো, তারপর ওখান থেকে একটা টিউব দিয়ে প্রস্রাবের থলিতে প্রস্রাব আসে, তারপর প্রস্রাবের রাস্তা দিয়ে ইউরিনটা বের হয়ে যায়। এই রাস্তাগুলোর যে কোনো জায়গায় জন্মগত ত্রুটির কারণে ব্লক থাকতে পারে, বা প্রস্রাবের রাস্তা বন্ধ থাকতে পারে। এটা যদি আমরা এই রাস্তাগুলোর প্রতি যদি আমরা দেখি, আলট্রাসাউন্ড করে দেখি যে কোনো অসুবিধা আছে, সাথে সাথে যদি আমরা সার্জনের সাথে যে এটা অপারেশনের ব্যবস্থা করা হয়, কিংবা অনেক সময় বাচ্চাদের আরও অনেক রোগ থাকে, যেসব ক্ষেত্রে বাচ্চাদের সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট সাইন হচ্ছে বাচ্চাদের যে কোনো হওয়ার পিছনে প্রস্রাব। কারণ কিডনি রোগের রিফ্লেকশন হচ্ছে প্রস্রাবটা কেমন হচ্ছে। প্রস্রাবটা আমাদের স্বাভাবিক চেয়ে যদি কোনো রকম অস্বাভাবিক মনে হয় কোনো মায়ের কাছে, তখন কিন্তু অবশ্যই প্রস্রাব পরীক্ষা করে দেখা উচিত এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। আমাদের জানি স্বাভাবিক প্রস্রাবের রং
অনেকটা অ্যাম্বার কালার বলি, যেটা আমাদের হালকা হলুদ রং থাকে। আমরা যখন বেশি পানি খাই এটা পরিষ্কার হয়ে যায়। তো অনেক সময় বাচ্চা যখন কিডনি রোগ থাকে, হাত চোখ মুখ ফুলে যেতে পারে, খাওয়ার রুচি কমে যাবে, তারপর বমিটিং হতে পারে, বমি হতে পারে। তবে সর্বোপরি খেয়াল রাখতে হবে আমাদের প্রস্রাবটা কেমন হচ্ছে, এটা কিন্তু সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। যে কোনো রোগের জন্য প্রস্রাব আমাদের দিনের মধ্যে স্বাভাবিকভাবে, এবং নিউবর্ন বেবিও অনেক সময় 6-7 বার 8 বার প্রস্রাব করে, এর বেশিও করে। তবে 6 বারের যদি কম কোনো বেবি প্রস্রাব করে, তাহলে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে বাচ্চার কোনো কিডনিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। তখন কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা, ব্যাসপিক বুকের দুধ ঠিক মতো খাচ্ছে কিনা, সেটা খেয়াল রাখতে হবে। অবশ্যই মায়ের বুকের দুধেই হচ্ছে বাচ্চার জন্য উত্তম জিনিস, এবং এটা খেয়াল রাখতে হবে আমাদের। আর জন্মের পর বাচ্চাদের এই আমরা আরও অনেকগুলো রোগ আমরা জন্মের পর করতে পারি। জন্মগত অনেক ত্রুটি, জেনেটিক যেগুলো বললাম, মা বাপের রোগের যে রোগগুলো থাকে, সেই রোগগুলোর ব্যাপারেও আমাদেরকে সচেতন থাকতে হবে। বাচ্চাদের কিডনি রোগগুলোকে যদি আমরা বিন্যাস করি, আমাদের অনেক সময় মনে হতে পারে বাচ্চাদের কি ব্লাড প্রেশার হয় কি না। বাচ্চাদেরও কিন্তু ব্লাড প্রেশার কিন্তু সবাই হয়, এবং নিউবর্ন বেবি থেকেও বাচ্চাদের ব্লাড প্রেশার বৃদ্ধি থাকতে পারে। যদি ফ্যামিলিগতভাবে ব্লাড প্রেশার থাকে, ফ্যামিলিগতভাবে যদি স্ট্রোক থাকে, হিস্ট্রি থাকে, অবশ্যই বাচ্চাদের ব্লাড প্রেশার পরীক্ষা করাই দিতে হবে। সাধারণত নিয়ম হচ্ছে 3 বছরের পরের থেকে বাচ্চাদের বছরে অন্তত একবার করে ব্লাড প্রেশারটা পরীক্ষা করে দেখা উচিত। কারণ অনেক সময় ব্লাড প্রেশার বৃদ্ধির কারণে ক্রমান্বয়ে কিডনি, হার্ট, চোখ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আঘাত করতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য আমাদেরকে 3 বছর বয়সের পর থেকে অবশ্যই ব্লাড প্রেশারটা পরীক্ষা করে দেখা উচিত। কিডনি রোগের আরও অন্যান্য কারণগুলোর মধ্যে কিডনির প্রদাহ, যেটা আমরা বলি গ্লোমারনেফ্রাইটিস, সাধারণত এটা স্টেপ্টোকক্কাস নামক জীবাণু দ্বারা আক্রান্ত হয়। গলায় ইনফেকশন কিংবা কুসপাস্টা কিংবা কানের ইনফেকশন থেকে এই রোগ আক্রান্ত হওয়ার পর যদি সকালবেলা আমরা লক্ষ্য করি বাচ্চার চোখ মুখ একটু ফোলা মনে হয়, তখন খেয়াল রাখতে হবে। এবং সাথে সাথে যদি প্রস্রাব কম হয়, আর যদি প্রস্রাব সাথে রক্ত যায় কিংবা লাল রঙের প্রস্রাব হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে বাচ্চার হয়তো কিডনির কোনো অসুবিধা হচ্ছে। তখন প্রস্রাব করলে প্রস্রাবের সাথে যদি প্রোটিন রক্তকণিকা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে বাচ্চার কোনো রকম কিডনিতে অসুবিধা হচ্ছে। সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা করলে, যেমন গলার ইনফেকশন বা অন্যান্য ইনফেকশন, সাথে আমরা যদি প্রস্রাব যে কম হচ্ছে এটার জন্য ডায়াবেটিক্স বলি, এগুলো ব্যবস্থা করার পর ক্রমান্বয়ে আস্তে আস্তে বাচ্চা ভালো হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। আরেকটা কিডনি রোগের ব্যাপারে আমি এখানে আলাপ করব, সেটা হচ্ছে কিডনি ফেলিউর, যেটা বলি আমরা তাৎক্ষণিক কিডনি বিকল হয়ে যাওয়া। তাৎক্ষণিক কিডনি বিকল হয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কিডনি, আমাদের শরীরে যে রক্ত আছে, রক্ত কিন্তু 5 ভাগের 1 ভাগ রক্ত কিন্তু কিডনি দিয়ে প্রবাহিত হয়। যদি এটা কোনো কারণে ঠিকভাবে পরিচালিত হতে না পারে, তাহলে কিন্তু কিডনি আক্রান্ত হতে পারে। যেমন ধরেন আমাদের ডায়রিয়া হয়, কিংবা ডায়রিয়া, জ্বর কিংবা ডায়রিয়া বা ভমিটিং হয়, তখন শরীর থেকে আমাদের উল্লেখযোগ্য পরিমাণ পানীয় জল বের হয়ে যায়। এই বের হয়ে যাওয়ার পর আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই যে পানীয় জল যা বের হয়ে যাচ্ছে তা আমাদেরকে পরিপূরণ করে দিতে হবে। ইন দি ফর্ম অফ কীভাবে দেবো আমরা, ওটস স্যালাইন যেটা বলি আমরা, ওটস স্যালাইন খাওয়াইয়ে যে পরিমাণ পানি আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে ওটা আমাদেরকে রিপ্লেস করে দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই কিডনির যে তাৎক্ষণিক কিডনি নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওটস স্যালাইনটা যখন আমরা অনেক সময়, বিশেষ করে আমরা অনেকে করি কি, প্রপারলি ডাইলিউশন করি না। প্রপারলি ডাইলিউশন করি না মানে কি, যেভাবে লেখা থাকে, যেমন কিডনির প্যাকেটগুলোতে লেখা থাকে 500 ml ফ্লুইড, 500 ml মানে ½ লিটার বা অর্ধ সের, এই পরিমাণ পানিতে ডাইলিউট করতে হবে।
কিন্তু অনেক সময় আমরা করি কি একটা প্যাকেট থেকে অল্প পরিমাণ নিয়ে অল্প পরিমাণ পানির সাথে ডাইলিউট। এই ক্ষেত্রে এই যে লবণ যেটা আছে সেই লবণটা যদি আমাদের শরীরে চলে যায়, তখন কিন্তু এই লবণগুলো ঠিকমতো বের হতে না পারলে শরীরে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে। সেই ক্ষেত্রে কিডনি, ব্রেইন সব জায়গায় কিন্তু আঘাত করতে পারে যখন শরীরের লবণের পরিমাণটা বেড়ে যায়। আমাদের শরীরে যখন ডায়রিয়া হয় কিংবা বমি হয় বা অনেক সময় জ্বরের কারণে শরীর থেকে পানীয় জল কিন্তু বের হয়ে যায়, ঠিক ওই পানীয় জল যদি আমি রিপ্লেস না করি তাহলে কিন্তু শরীরে এটার ঘাটতি হতে পারে। এবং এই রিপ্লেস করার পদ্ধতি হচ্ছে, যদি আমাদের শরীরের ডায়রিয়া বা বমির জন্য বমি হয় তখন আমাদেরকে ওরসালাইন, যেটা আমাদের সবাই জানি, সেই ওরসালাইন দিয়ে রিপ্লেস করতে হবে। কারণ এই সময় আমাদের শরীর থেকে উল্লেখযোগ্য পরিমাণ লবণ বের হয়ে যায়। তো যে পরিমাণ পানি আমাদের বের হয়ে যায় ক্রমান্বয়ে আমাদেরকে অল্প অল্প করে সেই জিনিসটা রিপ্লেস করতে হবে। তবে এখানে খেয়াল রাখতে হবে, অনেক বাচ্চার কিন্তু ডায়রিয়া বমি একত্র হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা ওরসালাইন টলারেট করতে পারে না বা নিতে পারে না। তখন কি করতে হবে আমাদেরকে? সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং অবশ্যই হসপিটালে যেতে হবে। কারণ অনেক সময় আমাদের আইভি দিয়ে এই স্যালাইনটা দিতে হয়। যদি দেখা যাচ্ছে বমি করার পরও বাচ্চারা ওর স্যালাইনটা টলারেট করতেছে না, বমি করে দিচ্ছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ওর স্যালাইনটা কীভাবে ডাইলিউট করব। কারণ আমরা অনেকগুলো বাচ্চা পাই এখন যাদের লবণের পরিমাণ শরীরে বেড়ে যাচ্ছে। যে এটার কারণটা হচ্ছে আমরা ঠিকমতো ওর স্যালাইনটা ডাইলিউট করি না। যে প্যাকেটের মধ্যে নির্দেশিকা আছে যে এটা কি আধা লিটার বা অর্ধশের পানির সাথে মিশাতে হবে না 100 পানির সাথে মিশাতে হবে, ঠিক অ্যাকর্ডিংলি কিন্তু আমাদেরকে ডিজলভ করতে হবে। অনেক মা কিন্তু আমরা করি কি, অল্প পরিমাণ স্যালাইন নিয়ে অল্প পরিমাণ পানির সাথে ডিজলভ করি, এই ক্ষেত্রে কিন্তু প্রপারলি কিন্তু ডাইলিউট নাও হতে পারে। তো সেই জন্য লবণের পরিমাণ যদি শরীরে বেশি হয়ে যায় তাহলে সেটা ব্রেইন, কিডনি এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে কিভাবে ওর স্যালাইনটা ডাইলিউট করতে হবে এবং শরীর থেকে পানীয় জল বের হওয়ার পর, যেমন ডায়রিয়া, বমি বা জ্বরের পর কিভাবে আমাদেরকে রিপ্লেস করতে হবে। এটা যদি স্মরণ রাখতে পারি আমরা এই ডায়রিয়া রোগের চিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারবো, প্লাস আমরা কিডনি রোগটা প্রতিরোধ করতে পারবো। আমাদের আরও কিছু বিষয়ে স্মরণ রাখতে হবে। বাচ্চাদের আমরা অনেক সময় যে আমরা বিভিন্ন রকম ক্ষতিকারক ওষুধ ব্যবহার করি, সব সময় ডাক্তারের পরামর্শ ছাড়া অনেক সময় যে কোনো ওষুধের দোকান থেকে যে ওষুধপত্র কিনে নিই। আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে বাচ্চাদের ওষুধের ব্যাপারে কি ডোজে দিতে হবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট ডোজ আছে, তার বয়সের সাথে তার ওজনের সাথে সম্পৃক্ত রেখে ডাক্তাররা কিন্তু ওজন ক্যালকুলেট করে এটা ওষুধটা দিয়ে থাকে। একজন ফার্মাসিস্ট অনেক সময় সেটা প্রপারলি বলতে নাও পারে। সুতরাং যে কোনো ওষুধ নেওয়ার সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদেরকে নিতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাচ্চাদের অনেকগুলো রোগ আছে, বিশেষ করে যখন বাতজনিত রোগ বা এগুলোর জন্য আমরা অনেক সময় টুটকা পাটকা যারা চিকিৎসা করে তাদের শরণাপন্ন হই, কিন্তু তারা যেসব চিকিৎসা দিয়ে থাকে তাতে অনেক পরিমাণ মেটাল এবং অনেক কিছু জিনিস এফেক্ট দিয়ে থাকে যেগুলো আমাদের কিডনিকে আক্রান্ত করে। এবং এইসব ক্ষেত্রে এই আক্রান্তটা এত স্লোলি হয় যে আমরা অনেক সময় বুঝতে পারি না, আর যখনই বুঝতে পারি তখন কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যায়। তা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে কোনো অসুখ হোক আমাদের চিকিৎসার ব্যবস্থা আছে, আমাদের ডাক্তারের শরণাপন্ন, হাসপাতালের শরণাপন্ন হবে। কারণ সবসময় মনে রাখতে হবে ডাক্তার আপনার বন্ধু।